ইংরেজিতে এমন কিছু ব্যতিক্রম বানান ও সাইলেন্ট লেটার আছে যেগুলো আমরা বানান করি একরকম কিন্তু উচ্চারণ হয় আর এক রকম। যারা ইংরেজি রিডিং পারেন না কিংবা অল্প অল্প জানেন তাদের জন্য এই সমস্যাটা বেশি হয়ে থাকে। তো আপনারা রিডিং পড়ার সময় যদি সাইলেন্ট লেটারগুলো না জানেন এবং এই ব্যতিক্রম বানানগুলো না জানেন তাহলে আপনারা ভুল উচ্চারণ করবেন। ইংরেজি রিডিং পড়ার সময় দেখা যাবে যে ভুলভাবে উচ্চারণ করে যাচ্ছেন। আজকে ইনশাআল্লাহ আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে সাইলেন্ট লেটারগুলো কখন হবে, কেন হয় এবং ব্যতিক্রম বানানগুলো কিভাবে উচ্চারণ করবেন সব কিছু। আমরা ইংরেজি রিডিং ও বানান শেখার জন্য আপনাদেরকে 15টি ক্লাসের চ্যালেঞ্জ দিয়েছিলাম। 15টি ক্লাস করলে ইনশাআল্লাহ আপনি রিডিং শিখতে পারবেন। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা 7 নম্বর ক্লাসে উপনীত হয়েছি। তো আপনারা এই ক্লাসটি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ইনশাআল্লাহ এই সমস্যাগুলো আপনাদের আর থাকবে না। তো আজকের ক্লাসের বিষয় হলো ইংরেজিতে ব্যতিক্রম নিয়ম ও সাইলেন্ট লেটার। সাইলেন্ট লেটারটা কি? সাইলেন্ট লেটার মানে হচ্ছে নীরব বর্ণ, অর্থাৎ শব্দের মধ্যে দেখা যায় কিছু কিছু বর্ণ আছে যেগুলো পড়ার সময় ওই লেটারগুলো উচ্চারণ করা যায় না, আবার লেখার সময় ঠিকই লিখতে হয়। তো সেগুলো হলো সাইলেন্ট লেটার। যেমন এখানে একটু লক্ষ্য করেন, BATCH ইংরেজি শব্দের মাঝে অথবা শেষে যদি TCH দেখেন তাহলে সেটা সমান সমান শুধু স্বর মতো উচ্চারিত হবে, অর্থাৎ এখানে সাইলেন্ট লেটার হলো টিটা সাইলেন্ট থাকবে। আর আমরা জানি CH এর উচ্চারণ কি? স্বর মতো, CH তো স হয়। সুতরাং BTCH যদি এরকম থাকে তাহলে টির উচ্চারণটা আপনারা করবেন না, সাইলেন্ট হবে। যেমন এই শব্দটাতে একটু লক্ষ্য করে দেখেন, এই শব্দটাতে কিন্তু শব্দের শেষে TCH আছে, এই TCH, তার মানে CH এ স হয় আর এই টির উচ্চারণটা সাইলেন্ট হবে। তাহলে বিতে ব, এতে এখানে জফলা আকার আর টির উচ্চারণ সাইলেন্ট, CH এ স। আশা করি বুঝতে পেরেছেন। BATCH ব্যাট সর কথা ছিল, ব্যাটস, কিন্তু টির উচ্চারণটা সাইলেন্ট হবে। BATCH শুধু ব্যাস উচ্চারণ হবে। একইভাবে চলুন এই জাতীয় আরও অন্য অন্য শব্দগুলো দেখা যাক। যেমন MATCH, এই শব্দেও দেখেন শব্দের শেষে TCH আছে, তার মানে কি? টির উচ্চারণ সাইলেন্ট হবে। তাহলে এম এর জন্য ম, এর জন্য জফলা আকার আর টির উচ্চারণ সাইলেন্ট, CH এ স। তাহলে MATCH কি হলো? ম্যাচ হলো। এবার দেখেন LATCH, এখানেও TCH আছে তাই না? টির উচ্চারণ সাইলেন্ট। তাহলে এল এর জন্য ল, এর জন্য জফলা আকার, টির উচ্চারণ সাইলেন্ট, CH এ স। LATCH ল্যাচ। এবার দেখুন CATCH, এটির উচ্চারণটা সাইলেন্ট হবে। তাহলে সির জন্য কি? ক, এতে জফলা আকার, টির উচ্চারণ সাইলেন্ট, CH এ স। CATCH উচ্চারণটা হবে ক্যাচ। ক্যাচ মানে ধরা। তবু অনেকে ক্রিকেট খেলায় বলে ক্যাচ ধরার কথা বলে, যে ক্যাচ ধরো, আসলে ক্যাচ মানেই ধরা। আর এই ব্যাস মানে ক্ষুদ্র দল, ম্যাচ মানে ক্রিয়া প্রতিযোগিতা, আর এই ক্যাচ মানে ধরা, ল্যাচ মানে হুরকা বা খিল। এই শব্দগুলো আপনারা বুঝে থাকেন তাহলে এই নিয়মে এবার এটির উত্তর দেবেন যে PATCH কি হয়। যারা এটা বুঝেছেন তারা কিন্তু এটাও পারবেন যে PATCH এটার উচ্চারণটা কেমন হবে। এই একই নিয়মে এই উচ্চারণটাও করবেন। এবার এই নিয়মটা হলো W এর পরে যদি আর থাকে, একটু মনোযোগ সহকারে বুঝবেন, W এর পরে যদি আর থাকে তাহলে সাধারণত W এর উচ্চারণটাই সাইলেন্ট হয়, এই W এর উচ্চারণটাই হবে না। যেমন WRITE, দেখেন W এর পরে কিন্তু আর লেটারটা আছে, এই W তারপরে কিন্তু আর লেটারটা আছে, সুতরাং W এর উচ্চারণ হবে না। তাহলে RIT কি হয়? রাইট উচ্চারণ হবে, রাইট। তাহলে এখানে কেন রাইট উচ্চারণ হচ্ছে, রিট উচ্চারণ কেন হচ্ছে না, অথবা রিটে কেন হচ্ছে না? তো এটা বোঝার জন্য ভিসিভি রুলটা বুঝতে হবে, শর্ট সাউন্ড লং সাউন্ড বুঝতে হবে। এখানে কিন্তু লং সাউন্ড আছে। তো এটা আপনাদের আমরা এই 15টি ক্লাসের যে কোনো একটা ক্লাসে এটাও ইনশাল্লাহ আপনাদের দেখানো হবে যে ভিসিভি রুলটা। ভিসিভি রুল জানলে আপনারা এই বিষয়টা ক্লিয়ার হবেন। এই ক্লাসে শুধু এতটুকু জেনে রাখেন যে RIT রাইট উচ্চারণ হবে। ইংরেজিতে আরও একটা রাইট বানান আছে, RIGHT, এই রাইট মানে কিন্তু সঠিক, এই রাইট মানে সঠিক, আর এই রাইট মানে হলো লেখা, এই রাইট মানে লেখা, আর এই রাইট মানে হলো সঠিক। আবার এখানে যদি রাইটস লেখেন তাহলে হবে অধিকার, RIGHT, আর এটা হলো অধিকার, অধিকার, এটার অর্থটা হবে অধিকার। WRONG, এই শব্দ দেখেন W এর পরে আর আছে,
সুতরাং ডাব্লিউ এর উচ্চারণ সাইলেন্ট। তাহলে আর ও এন জি কী হবে? রং উচ্চারণ হবে। আর ওতে এখানে র উচ্চারণ, আর এন জিতে অনস্বর, তাহলে আর ও এন জি রং উচ্চারণ হবে। আমি বলেছিলাম যে ও কখনো কখনো কোনো প্রকারে আকার ওকার রসিকের কিছুই দেয় না, তো সেরকম এখানে কিন্তু কিছু দেয় নাই। আর এর র, এই ও কোনো প্রকার কিছু দেয়নি, এন জিতে অনস্বর, আর ও এন জি রং। এই নিয়মটা অনুযায়ী আপনারা এই শব্দটার উচ্চারণ করবেন যে ডাব্লিউ আর আই এস টি এর উচ্চারণটা কী হবে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এটাও এই নিয়মে হলো কে সাইলেন্ট হবে। শব্দের প্রথমে যদি কে এন থাকে, এরকম কে এন শব্দের প্রথমে যদি থাকে, তাহলে তার উচ্চারণ শুধু দন্ত নর মতো হবে। তার মানে হলো এখানে কে এর উচ্চারণ সাইলেন্ট। আমরা জানি দন্ত নতে কি হয়, এনে দন্ত ন হয়, তাই না? এনে দন্ত ন হয়, এনের বাংলা প্রতিবর্ণ হলো দন্ত ন। সুতরাং এখানে কে এন অর্থাৎ কে এর উচ্চারণটা সাইলেন্ট, আর এই এনের জন্য দন্ত ন। চলুন উদাহরণে দেখি, যেমন কে এন ডাবল ই। তাহলে এখানে দেখেন তো শব্দের প্রথমে কে এন আছে না, শব্দের প্রথমে কে এন আছে, সুতরাং এই কে এর উচ্চারণটা সাইলেন্ট হবে। তাহলে এনে দন্ত ন আর ডাবল ইতে দীর্ঘ ইকার, তাহলে উচ্চারণটা আসতেছে নি। কে এন ডাবল ইতে নি উচ্চারণ আসতেছে। এগুলো কিন্তু সাইলেন্ট লেটার লেখার সময় লিখতে হবে, কিন্তু আপনার উচ্চারণের সময় উচ্চারণ করা যাবে না, কে এর উচ্চারণ করা যাবে না। এন ডাবল ই নি, নি মানে হলো হাঁটু। অনেকের মনে প্রশ্ন থাকে যে যেটা উচ্চারণ করা যাবে না সেটা আবার লেখার দরকার কি? কিন্তু বাস্তবতা হলো ইংলিশটা তো আর আমরা তৈরি করিনি, বা আমাদের বাংলাদেশের মানুষও তৈরি করেনি। এটা একটা ভাষা, এটা এমন একটা ভাষা যেটা আন্তর্জাতিক ভাষা। সারা পৃথিবীতে এইভাবে এই বানানগুলো সব বই পুস্তকে সব জায়গায় এইভাবেই লেখা হয়। যদি আপনি কেটা বাদ দিয়ে এন ডাবল ই লেখেন তবুও নি উচ্চারণ হবে, কিন্তু এই হাঁটুর ইংরেজি যে নি, এই নি তখন বানানটা ভুল হয়ে যাবে। আমরা যদি আমাদের মন মতো লিখি তাহলে বানানটা ভুল হবে, সেটা বিশ্ব স্বীকৃতি হবে না। এগুলো হলো বিশ্ব স্বীকৃত ভাষা, এটা আপনার আমার মতো আমরা পরিবর্তন করতে পারবো না। সুতরাং ইংরেজি যদি আপনি জানতে চান তাহলে অবশ্যই এগুলো মেনে নিয়ে আপনাকে শিখতে হবে। আর সাইলেন্ট লেটার হওয়ার পিছনে বিভিন্ন কারণ থাকে। দেখা যায় যে এই ভাষাগুলো বিভিন্ন ভাষা থেকে এসেছে, যেমন গ্রিক ভাষা থেকে এসেছে, ল্যাটিন ভাষা থেকে এসেছে। তো এই জন্য দেখা যায় যে ওই মূল ভাষাতে সাইলেন্ট লেটার ছিল, ইংরেজি ভাষায় যখন এসেছে এখানে এসে সাইলেন্ট লেটার হয়ে গেছে। আবার দেখা যায় যে উচ্চারণের সুবিধার্থে এই সাইলেন্ট লেটারগুলো হয়েছে, কারণ এই যখন সাইলেন্ট লেটার সহ উচ্চারণ করা হয় তখন একটু কঠিন মনে হয়। তো এই জন্য কঠিনকে সহজ করার জন্য ওই বর্ণ সহই লেখা হয়, কিন্তু ওই বর্ণটাকে উচ্চারণ করা হয় না। আবার কিছু কিছু কারণ হলো ভাষার এইভাবেই, এটা ওই কেউ হয়তো একজন ভুল লিখছিল প্রথমের দিকে অনেক বছর আগে, যখন ইংরেজি কেবল লেখালেখি শুরু হয়েছে, তখন কেউ হয়তো এরকম বানানগুলো ভুল লিখেছে। তো ওই ভুলটা এখন পর্যন্ত সংশোধন করা হয়নি, ওইভাবে ভুলভাবেই আছে, মানুষ ওইভাবেই উচ্চারণ করে আসতেছে, ওইভাবেই লিখে আসতেছে, এটাও একটা কারণ। এই শব্দটাতে দেখেন এখানে কিন্তু শব্দের প্রথমে কে এন আছে, একইভাবে কে এর উচ্চারণটা সাইলেন্ট হবে। আর NIGST উচ্চারণ হয় নাইট, যেটা আমরা একটু পরে আপনাদেরকে দেখাবো। NIGST কেন নাইট উচ্চারণ হয়, NIGST নাইট এই লেসনের মধ্যে সেটাও আছে, এই ক্লাসের মধ্যে সেটাও আমরা দেখাবো যে এরকম শব্দের প্রথমে IGST থাকলে কেমন উচ্চারণ হয়, বা এরকম NIGST PIGST এগুলো কেন এভাবে নাইট উচ্চারণ হয়। এর উচ্চারণ সাইলেন্ট, NIGST নাইট উচ্চারণ হয়। এই নাইট মানে হলো অশ্ব, নাইট মানে অশ্ব বা ঘোড়া। এটা আরেকটা ইংরেজি হলো হর্স, হর্স মানেও ঘোড়া হয়। আর শুধু যদি আপনি কেটা বাদ দিয়ে লেখেন NIGST, এটাও কিন্তু নাইট উচ্চারণ, তবে এটার অর্থ হলো রাত। নাইট মানে রাত, আর এই নাইট মানে অশ্ব। এবার দেখেন KNACK, এখানে একটা নিয়ম মনে রাখেন, শব্দের শেষে বা মাঝে যদি CK থাকে, এরকম CK তার উচ্চারণ শুধু কয়ের মতো হবে, শুধু কয়ের মতো। তাহলে এখানে কে এর উচ্চারণটা সাইলেন্ট, যেহেতু KN আছে শব্দের প্রথমে, কে এর উচ্চারণটা সাইলেন্ট, এনের জন্য দন্ত ন, এতে এখানে জফলা আকার আর CK মিলে কি শুধু ক, তাহলে শুধু ক লিখলাম। তাহলে KNACK উচ্চারণটা হবে ন্যাক। এই ন্যাক মানে হলো দক্ষতা, দক্ষতা, ন্যাক মানে দক্ষতা। তো এরকম ইংরেজি শব্দে যেখানে KN দেখবেন সেখানে কে এর উচ্চারণটা সাইলেন্ট করে উচ্চারণ করবেন। যদি শব্দের শেষে, এটা কিন্তু শব্দের শেষে যদি এরকম MB থাকে তাহলে সেটা সমান সমান শুধু মর মতো উচ্চারিত হবে। তার মানে হলো এই বীর উচ্চারণটা সাইলেন্ট হবে, বীর উচ্চারণ
সাইলেন্ট হবে। এম এর জন্য শুধু কি এম এর বাংলা প্রতিবর্ণ ম। তাহলে এবার দেখুন একটু উদাহরণে, যেমন বি ও এম বি, এই দেখেন বি ও এম বি বানানে শেষে এম বি আছে না, এই শব্দের শেষে দেখেন এম বিও আছে। তাহলে এখানে কি বীর উচ্চারণটা সাইলেন্ট হবে। তবে বীর উচ্চারণ কখন হবে, যদি এই বীর পরে অর্থাৎ এই এম বির পরে যদি আবার কোনো ভাওয়েল চলে আসে তাহলে বীর উচ্চারণ হতে পারে। যেমন এখানে আমি দিয়ে দিলাম, এটা কিন্তু বম, আগে এটা দেখাই যে এটা বম উচ্চারণ, বি ও এম বি, বম। বম মানে হলো বোমা, বম। তো এখানে বীর উচ্চারণটা সাইলেন্ট, যেহেতু এম বি আছে তাই বীর উচ্চারণটা সাইলেন্ট। দেখেন টি এইচ ইউ এম বি, এই শব্দেও কিন্তু শব্দের শেষে এম বি আছে, তার মানে বীর উচ্চারণটা হবে না, সাইলেন্ট হবে। এইচ ইউ এম বি, টি এইচ ইউ এম বি, থাম, থাম উচ্চারণ হবে। এই থাম মানে হলো হাতের বুড়ো আঙ্গুল, থাম মানে হলো হাতের বুড়ো আঙ্গুল। দেখেন সি ও এম বি, এই শব্দটা শেষেও কিন্তু এম বি আছে, সুতরাং বীর উচ্চারণ সাইলেন্ট হবে। সি ও এমতে কম উচ্চারণ হবে, কম, কম বা কম, যদি সঠিক উচ্চারণ করেন এরকম কম বলতে পারেন বা খম বলতে পারেন। বীর উচ্চারণটা সাইলেন্ট হচ্ছে। এই কম বা কম মানে হলো চিরুনি, মাথা আশ্রা চিরুনি, কম। এবার এই নিয়মটা বোঝেন, শব্দের শুরুতে যদি একটি কনসোনেন্টের পরে ইউ আই থাকে তাহলে তার উচ্চারণটা হবে রস্বই বা রস্বইকারের মতো, অর্থাৎ ইর মতো উচ্চারণ হবে। আবারও বলি, একটি কনসোনেন্টের পরে, শব্দের প্রথমেই একটি কনসোনেন্টের পরে যদি ইউ আই থাকে এরকম, তাহলে রস্বই বা রস্বইকার বা ইর মতো উচ্চারণটা হবে। যেমন দেখেন এখানে জি আছে, জিটা কি কনসোনেন্ট, কনসোনেন্ট হলো 21টি, তাই না? ভাওয়েল 5টি বাদ দিয়ে বাকি সবগুলো 21টি, ভাওয়েল 5টি হলো এ ই আই ও ইউ, এই 5টি বাদ দিয়ে সবগুলো হলো কনসোনেন্ট। তো যেটা কিন্তু কনসোনেন্ট এবং তারপরে দেখেন ইউ আই আছে, তাহলে এই একটি কনসোনেন্টের পরে কি আছে ইউ আই। তো ইউ আই থাকলে কিসের মতো উচ্চারিত হবে, ই, রস্ব ই বা ইর মতো উচ্চারিত হবে। তাহলে এই জিতে আমরা লিখলাম গ, আর ইউ আই মিলে রস্ব ই বা রস্বইকারের মতো উচ্চারণ হবে, এই রস্বইকার দিলাম। এলের জন্য আমরা জানি ল, যেহেতু এখানে দুইটা কনসোনেন্ট একসাথে আছে তাহলে আমরা এখানে যুক্ত করে লিখতে পারি, এই লয় ট এইভাবে দিতে পারি। এই টির জন্য ট, এলের জন্য নিলাম ল, টির জন্য ট, আর এই শেষে ওয়াই থাকলে রস্বইকারের মতো উচ্চারিত হয়, যেটা আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম এর আগের ক্লাসগুলোতে। প্রথমের ক্লাসগুলোতে আপনাদের দেখানো হয়েছিল যে শব্দের শেষে ওয়াই থাকলে কিসের মতো উচ্চারিত হয়, রস্বইকারের মতো উচ্চারিত হয়, আর শব্দের প্রথমে বা মাঝের দিকে থাকলে সাধারণত আয়ের মতো উচ্চারিত হয়। তাহলে শব্দের শেষে এখানে ওয়াই আছে, রস্বইকারের মতো উচ্চারিত হবে। তাহলে জি ইউ আই এল টি ওয়াই যদি এমনি স্বাভাবিকভাবে বানান করেন গুইলটি হয়, জি ইউ আই এল গুইল টি ওয়াই টি, গুইলটি। যেহেতু এগুলো ব্যতিক্রম নিয়ম কারণে আপনাদের শেখানো হচ্ছে, সাইলেন্ট লেটার শেখানো হচ্ছে, তো এখানে ব্যতিক্রম নিয়ম হলো এখানে গিলটি হবে, গুইলটি হবে না, গিলটি উচ্চারণটা হবে গিলটি, গুইলটি নয়। এবার দেখেন এই বিটাও কনসোনেন্ট, তো একটি কনসোনেন্টের পরে ইউ আই থাকলে, এই ইউ আই আছে, তাহলে বির জন্য ব, আর এই ইউ আই থাকার জন্য রস্বইকার আমরা নিলাম, আর এলের জন্য ল, ডির জন্য ড, তাহলে কি উচ্চারণ আসতেছে বিল্ড। স্বাভাবিকভাবে বানান করলে বি ইউ আই এল ডি বুইল্ড হয়, কিন্তু সঠিক উচ্চারণ আসতেছে বিল্ড। তারপরে জি আই এল ডি কী হবে, জিতে গ, ইউ আইতে রস্বইকার, আর এল ডি লয় ড, গিল্ড, জি ইউ আই এল ডি গিল্ড। আশা করি বুঝতে পেরেছেন। এবার এই নিয়মটা দেখেন, এখানে বলা হচ্ছে যে শব্দের প্রথমে যদি পিএস থাকে তাহলে পির উচ্চারণটা সাইলেন্ট হবে, এখানে পির উচ্চারণটা সাইলেন্ট হবে। এবার একটু উদাহরণে দেখেন, পি এস ওয়াই সি এইচ ও এল ও জি ওয়াই, শব্দটার প্রথমে দেখেন তো পি এস আছে না, এই পি এস এই দুইটা কিন্তু আছে, সুতরাং পির উচ্চারণটা বাদ দেন, এস ওয়াই সাই উচ্চারণ হবে, এস ওয়াই সাই। সি এইচ ওতে কো উচ্চারণ হয়, সি এইচে সাধারণত স্বর মতো উচ্চারণ হয়, কিন্তু ব্যতিক্রম শব্দে দেখা যায় কিছু কিছু শব্দে, সব শব্দে না, খুবই রেয়ার কিছু শব্দে দেখা যায় সি এইচের উচ্চারণ কর মতো হয়, সি এইচের উচ্চারণ কিসের মতো হয়, কর মতো হয়, সি এইচের উচ্চারণ কর মতো হয়। তাহলে এখানে সি এইচও কো উচ্চারণ হবে, যেহেতু ব্যতিক্রম নিয়ম। এলো ল, জি ওয়াই জি, লজি, সাইকোলজি, পি এস ওয়াই সাই, অর্থাৎ পির উচ্চারণ বাদ,
SY সাই CHO কো LO লো GYG সাইকোলজি। এই সাবজেক্টটা আমি ইন্টারমিডিয়েটেও পড়েছি, অনার্স লেভেলেও পড়েছি। এটা একটা সাবজেক্ট, এটা বাংলাদেশে কলেজ ভার্সিটিতে পড়ানো হয় সাইকোলজি। এই সাইকোলজি মানে হলো মনোবিজ্ঞান, আত্মা সম্পর্কিত, মানুষের মন সম্পর্কিত বিজ্ঞান। এই শব্দটা তো দেখেন এখানেও কিন্তু এই শব্দের প্রথমে PS আছে, সুতরাং পির উচ্চারণ সাইলেন্ট। SO সো আরে রা সোরা, বা এইভাবেও বলতে পারেন সৌরা। SO সৌ আরে রা সৌরা। যেহেতু ওর উচ্চারণ কখনো ঔকারের মতো হয়, ওকারে না দিয়ে এটা আরও বেশি স্ট্যান্ডার্ড, সৌরা যদি বলতে পারেন। সোরা বললেও ভুল হবে না একেবারে, বাংলাদেশের নিয়মে সোরাই বলা হয়, তবে আরও সঠিক উচ্চারণ করতে চাইলে সৌরা বলবেন। PSO সৌ আরে রা সৌরা। এই শব্দটা কি হবে বলেন তো? PSY CHO সাইকো, পির উচ্চারণ সাইলেন্ট। SY সাই CHO কো সাইকো। তো এইভাবে ইংরেজি শব্দ যেখানেই শব্দের প্রথমে PS দেখবেন সেখানে পির উচ্চারণটা সাইলেন্ট করবেন বা ওখানে নীরব রাখবেন, উচ্চারণ করবেন না। শব্দের শেষে যদি MN থাকে, এটাও শব্দের শেষে, শব্দের শেষে MN থাকলে তাহলে এনের উচ্চারণটা সাইলেন্ট হয়, আর এম এর বাংলা প্রতিফলন হলো ম। এবার এই শব্দগুলো দেখে তাকান। SOLEMN, অর্থাৎ শব্দের শেষে কি আছে? MN আছে, সুতরাং এনের উচ্চারণটা করবেন না, সাইলেন্ট। তাহলে SO স LE লে এম এখানে ম, তাহলে কি উচ্চারণ আসতেছে? সলেম, কিন্তু সলেমন নয়, সলেম, যেহেতু শব্দের শেষে MN আছে। এবার এটাতে দেখেন DAMN, DA ড্যা, ডিএতে ড্যা আর MN মিলে যেহেতু MN আছে শব্দের শেষে, এনের উচ্চারণটা সাইলেন্ট নেবেন ম, DAMN ড্যাম। CON কন, DEMN শব্দের শেষে MN আছে, এনের উচ্চারণ সাইলেন্ট। DE ডে, এম এর জন্য ম, ডেম, কনডেম। CON DEMN কনডেম। এই কনডেম মানে হলো দোষারোপ করা। তো আজকে আমরা এতটুকু আপনাদেরকে দেখালাম সাইলেন্ট লেটার ব্যতিক্রম নিয়মের। আমরা আরও একটি পার্ট বানাবো যেটা আপনারা ক্লাস নং 8-এ পাবেন, এবং ওই ক্লাসের সঙ্গে হয়তো বা আমরা আরও কিছু যুক্ত করব। সাইলেন্ট লেটারগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে, এগুলো না জানলে কিন্তু ভালোভাবে রিডিং করতে পারবেন না। দেখলেনই তো কীরকম একটু ব্যতিক্রম আছে, কিছু কিছু লেটার থেকেও উচ্চারণ হচ্ছে না। ক্লাস নম্বর 7 এখানে এ পর্যন্তই সমাপ্ত। আর আপনারা যারা আমাদের অনলাইন ব্যাচে পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছেন তাই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করবেন। বইটি নিতে চান, আমার বইয়ে কিন্তু এগুলো লেখা আছে, বইটি যারা নিতে চান বইয়ের জন্য আমার এই নাম্বারে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। আল্লাহ হাফেজ।